আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে প্রমাণ করো যে বা দেখাও যে পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা সমীকরণের প্রতিপাদন, অথবা বলতে পারে যে প্রমাণ করো যে টিডি সমানুপাতিক ভিআই কস থিটা। এখন একটু আমরা আসি, এই যে ভিআই কস থিটা এইটা মূলত একটা মিটারের ডিফ্লেক্টিং টর্কের তুলনা করতে বলা হয়েছে, একটা মিটারের ডিফ্লেক্টিং টর্কের তুলনা। এখন ওই যে মিটারটা, যেই মিটারের ডিফ্লেক্টিং টর্কের আমি তুলনা করতেছি, ওই মিটার দ্বারা পাওয়ার পরিমাপ করব। এখন ডিফ্লেক্টিং টর্ক কি আমরা কিন্তু আগেই জানি, যে কোনো মিটারের কাটারে নিজের স্থান থেকে নাড়ানোর জন্য যে বলটা লাগে ওইটাই হলো ডিফ্লেক্টিং টর্ক। যেহেতু আমরা পাওয়ার পরিমাপ করব, এই কারণে ডিফ্লেক্টিং টর্কটা হবে কিন্তু পাওয়ারের সমানুপাতিক। অর্থাৎ পাওয়ার যত বেশি হবে ডিফ্লেক্টিং টর্ক তত বেশি হবে, মিটারের কাটাও তত বেশি করবে, সহজ কথা। এখন আমরা বলছি যেহেতু মিটারটি দিয়ে পাওয়ার পরিমাপ করা হবে, সেহেতু আমরা মিটারের ডিফ্লেক্টিং টর্ক টিডি সমানুপাতিক পি বলতে পারি। এখন টিডি সমানুপাতিক পি বলতে আমরা জানি পাওয়ার নির্ণয়ের ফর্মুলা হলো ভিআই। এইটার আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম। এখন এই এসি সার্কিটের ক্ষেত্রে বা আমার এই যে মিটারের ভিতরে ইন্ডাক্টর থাকে, ইন্ডাক্টর অর্থাৎ তামার তারের প্যাচ থাকে। যদি ইন্ডাক্টর থাকে তাহলে ভোল্টেজ এবং কারেন্ট মনে রাখতে হবে, যদি ইন্ডাক্টর থাকে তাহলে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার মাঝখানে একটা কোণের পার্থক্য থাকবে। ইন্ডাক্টর সবসময় কারেন্টের মানরে বাধা দেয়, বিদায় ইন্ডাক্টর থাকলে ওইখানে কারেন্টটা থাকবে পিছনে। মনে করো ভোল্টেজ এবং কারেন্ট দুইটা একত্রে যাচ্ছে, এখন কারেন্টরে বাধা প্রদান করা হইলো, ভোল্টেজরে বাধা প্রদান করা হইলো না, তাহলে ভোল্টেজ সামনে চলে যাবে, কারেন্ট কিন্তু থাকবে পিছনে। তার মানে আমরা বুঝতে পারতেছি ভোল্টেজের মান যা থাকবে কারেন্টের মান তার তুলনায় কিছুটা পিছনে থাকবে, কারণ ভোল্টেজরে বাধা প্রদান করা হয় না কিন্তু কারেন্টে বাধা প্রদান করা হয়। এই কারণে আমরা এসি সার্কিটের ক্ষেত্রে বা ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে দেখি যে ভি ইজুগাল টু ভিএম সাইন থিটা হলে আই ইজুগাল টু হবে আই এম সাইন থিটা মাইনাস ফাই। দেখেন একটা মাইনাস চিহ্ন দিছি, কারণ এতটুকু কোণ সে পিছনে বসছে থিটার তুলনায়। ভোল্টেজের তুলনায় কারেন্টটা পিছনে থাকবে, কারণ কি ইন্ডাক্টর থাকলেই কারেন্টের বাধা প্রদান করবে, এই কারণেই কারেন্টের মানটা পিছনে থাকবে। এই কারণে কোণ থেকে একটা মান আমরা মাইনাস করে দিলাম, যে থিটা মাইনাস ফাই হওয়ার কারণ মিটারে ইন্ডাক্টর থাকার কারণে কারেন্ট এবং ভোল্টেজের মাঝে কোণের পার্থক্য থাকে, তাই থিটা মাইনাস ফাই লেখা হয়েছে। যেহেতু ইন্ডাক্টর এই কারণে কারেন্টটা থাকবে পিছনে, এই কারণে ভোল্টেজের মান থেকে কারেন্টের মানটা কিছুটা পিছনে রাখা হয়েছে। দেখেন কোণের মানটা কিছুটা কমাইয়ে দেওয়া হয়েছে। এখন 1 নং সমীকরণে যদি আমরা ভি এবং আই এর মান বসাই, 1 নম্বর সমীকরণ ধরছিলাম টিডি সমানুপাতিক ভিআই, তাহলে টিডি সমানুপাতিক ভিআই, ভি এর পরিবর্তে আমরা বসাইতে পারবো ভি এর পরিবর্তে ভিএম সাইন থিটা, ভিএম সাইন থিটা ইন্টু আই এর পরিবর্তে আই এম সাইন থিটা মাইনাস 5, আই এর পরিবর্তে আই এম সাইন থিটা মাইনাস 5। এখন আমরা এইটা থেকে গড় মান বের করতে পারবো। কোনো কিছুর গড় মান যদি বের করতে হয়, বিশেষ করে আমাদের এই এসি সার্কিটের গড় মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ফ্রিকোয়েন্সির সাপেক্ষে হিসাব করব। এই টোটালটা হলো একটা ফ্রিকোয়েন্সি, এই টোটালটাতে এইখানে 160 ডিগ্রি আছে, এইখানে 160 ডিগ্রি আছে, এইখানে 180 ডিগ্রি আছে, এইখানে 180 ডিগ্রি আছে। এখন এই 180 ডিগ্রি যদি আপনি এইখানে স্থাপন করেন, তাহলে কিন্তু এই 180 ডিগ্রি এবং ওইখানের 180 ডিগ্রি এভাবে স্থাপন হবে, তাহলে কিন্তু এখানে একটা বৃত্ত হবে এবং এখানে 360 ডিগ্রি থাকবে। আমরা জানি 180 ডিগ্রিতে আমরা পাই দ্বারা প্রকাশ করতে পারি, পাই এর কৌণিক মানে 180 ডিগ্রি, তাহলে এইখানে আছে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, টোটালি কিন্তু 360 ডিগ্রি। তাহলে এইখানে যদি একটা পাই থাকে, একটা পাই তো মানে 180 ডিগ্রি, আর দুইটা পাই মানে হলো 360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা এইখানে 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে একটা ফ্রিকোয়েন্সি উৎপন্ন করতে, একটা টোটাল ফ্রিকোয়েন্সি উৎপন্ন করতে ও 2 পাই পরিমাণ পথ অতিক্রম করা লাগে। তাহলে এখানে যদি মিনিমাম বা গড় মান, যদি সময়ের যদি গড় মানটা বের করতে যাই, তাহলে
একটা ফ্রিকোয়েন্সিরে 2π দ্বারা ভাগ দিলে তাইলে কিন্তু আমরা গড় মানটা পাবো। তাহলে আমাদের এখানে গড় মান বের করতে হলে অবশ্যই 1/2π দিতে হবে। একটা ফ্রিকোয়েন্সিরে 2π দ্বারা ভাগ দেওয়া হলে তাইলে আমরা গড় মানটা পাচ্ছি। এখন আমরা ইন্টিগ্রেশন করব থিটার সাপেক্ষে, কারণ এখানে থিটাটা পরিবর্তনশীল কিনা, কারণ আগে যে থিটা ছিল এখন কিন্তু এই থিটার মানটা কমে গেছে, তার মানে কোণের মানটা কিন্তু পরিবর্তনশীল। এই কারণে আমরা থিটার সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন অফ ভিএম সাইন থিটা ইন্টু আইএম সাইন থিটা মাইনাস ফাই ইন্টু ডি থিটা। এই ডি থিটাটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা এইখানে কি করলাম, থিটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি। তাহলে 1/2π হলো গড় মানের প্রতীক, গড় মান নির্ণয়ের প্রতীক। এখন আমরা এইখানে যেহেতু থিটার মানটা বের করতেছি, আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় দুইটা লিমিট থাকবে, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট। এখন আপনি এই সাইকেলটাতে যদি আপার চিন্তা করেন তাহলে এই সর্বোচ্চ মান কোনটা, 2π না? আর লোয়ার চিন্তা করলে ওই ফ্রিকোয়েন্সিটা কি এখান থেকে শুরু হয়েছিল না, 0 থেকে শুরু হয়েছিল না? তাহলে আপার লিমিট কিন্তু হবে 2π আর লোয়ার লিমিট কিন্তু হবে 0। তাহলে আপার লিমিট 2π, লোয়ার লিমিট আমরা দিলাম 0। এখন আমরা দেখি এখানে যেহেতু থিটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাইলে এই সমীকরণের ভিতরে যার সাথে থিটার সাথে সম্পর্ক আছে, এই সমীকরণের ভিতরে যার সাথে থিটার সাথে সম্পর্ক আছে শুধুমাত্র ওই ভেরিয়েবলটারে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো। বাদ বাকি যে ভেরিয়েবলগুলো থাকবে ওই ভেরিয়েবলগুলোরে আমরা ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে নিয়ে আসবো। যেমন এখানে সাইন থিটা আছে, থিটার সাথে সম্পর্ক আছে, সাইন থিটা মাইনাস ফাই আছে, তার মানে কি থিটার সাথে সম্পর্ক আছে, তার মানে এরা ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে। কিন্তু এই যে ভিএম, এই যে আইএম, এর সাথে থিটার সাথে কোনো সম্পর্ক নাই, এই কারণে আমরা এদেরকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে ভিএম এবং আইএম রা যদি ইন্টিগ্রেশনের বাইরে বের করি তাহলে ভিএম আইএম 2π ইন্টিগ্রেশন অফ 2π লোয়ার লিমিট 0, এখান থেকে ভিএম চলে গেলে থাকবে সাইন থিটা ইন্টু আইএম চলে গেলে থাকবে সাইন থিটা মাইনাস ফাই, সাইন থিটা মাইনাস ফাই, এখানে ডি থিটা। এখন আমরা আসি এখানে এই থিটাটারে যদি এ ধরি এবং থিটা মাইনাস ফাইটারে যদি বি ধরি, তাইলে আমরা এখানে দেখছি যে সাইন এ সাইন বি আছে, সাইন এ এবং সাইন বি। আসলে সাইন এ এবং সাইন বির আদৌ কোনো সূত্র নাই, একটা সূত্র আছে সেটা হলো 2 sin a sin b এর সূত্র আছে, 2 sin a sin b এর সূত্র। এখন এইটারে তো sin a এবং sin b রে তো আর আমরা সূত্র নিতে পারতেছি না। আমার যদি সূত্র এখানে প্রয়োগ করতে হয় তাইলে কিন্তু অবশ্যই 2 sin a এবং 2 sin a sin b লাগবে, 2 sin a sin b লাগবে। এই কারণে আমরা কি করতে পারি, এইটার আগে একটা 2 আনলাম, এই 2টার আবার ভাগ হিসাবে দিয়ে দিলাম। তাহলে এই 2 কাটলে আপনি এই শর্তে কি এইখানে 2 আনতে পারেন না, এই 2 কাটলে কিন্তু সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ফাই কিন্তু থাকবে। তাহলে এখন আপনি কি করলেন, এখানে সূত্রে নেওয়ার জন্য আপনি এখানে 2 আনলেন এবং সেই 2টার আবার ভাগ করে দিলেন, তাইলে কিন্তু আপনি এই শর্ত সাপেক্ষে এইখানে কিন্তু 2 আনতে পারবেন। তাহলে আমরা যদি 2 আনি এখানে, এখন এই 2 আমরা বাইরে বের করে নিয়ে আসি, দেখেন 2 যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। এই যে দেখেন 2 আমরা বাইরে বের করে নিয়ে আসছি, ভিএম আইএম ডিভাইডেড বাই 2 ছিল, ভিএম আইএম ডিভাইডেড বাই 2π আছে। এখন এই যে এই 2টারে বাইরে বের করে আনছি, এই কারণে এই 2টারে গুণ করে দিছি এখানে। ইন্টিগ্রেশন অফ 2 sin থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ফাই ডি থিটা। এখন কিন্তু এইটারে থিটাটারে যদি এ ধরি এবং থিটা মাইনাস ফাইটারে যদি বি ধরি, তাইলে কিন্তু 2 sin a sin b এর সূত্র এখানে বসানো যায়। এখানে থিটারে ধরা হয়েছে এ, থিটা ইজ ইকুয়াল টু এ, এবং থিটা মাইনাস ফাই এইটারে ধরা হয়েছে কিন্তু বি। এখন আমরা আসি সূত্রে, 2 sin a sin b এর সূত্র হলো cos a মাইনাস বি। তাহলে আমরা বসাই cos a হিসাবে তো বসবে থিটা মাইনাস বি হিসাবে কিন্তু বসবে থিটা মাইনাস ফাই, সূত্র অনুযায়ী মাইনাস কস এ প্লাস বি। তাহলে আমরা বসাইতে পারি যে মাইনাস কস এ প্লাস বি, এ হিসাবে তো বসবে থিটা প্লাস বি হিসাবে বসবে থিটা মাইনাস ফাই ডি থিটা। এখন আমরা এখানে ভিএম আইএম ডিভাইডেড বাই 4π ইন্টিগ্রেশন অফ, দেখেন এইখানে প্লাস থিটা মাইনাস থিটা কাটতে পারি, তাহলে থাকবে কি cos ফাই মাইনাস cos থিটা যোগ করলে 2 থিটা থাকবে মাইনাস ফাই ইন্টু ডি থিটা। এখন আমরা আসি ভিএম আইএম ডিভাইডেড বাই 4π ইন্টিগ্রেশন অফ
কস ফাই। এখন দেখেন এই যে ডি থিটাটা, এই ডি থিটাটা কি দুইটা ভেরিয়েবলের সাথে গুণ অবস্থায় আছে না? আমরা দুইটা ভেরিয়েবলের সাথে ডি থিটাটা গুণ করি। এখন ডি থিটাটা যদি গুণ করি তাহলে কস ফাই ডি থিটা, এই ইন্টিগ্রেশনটাও আমরা জাস্ট আলাদা আলাদা করলাম, এইটার সাথে আলাদা ইন্টিগ্রেশন দিব, এইটার সাথে আলাদা ইন্টিগ্রেশন দেবো। তাহলে ইন্টিগ্রেশন অফ কস ফাই এখানে ডি থিটা চলে আসবে, ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ কস টু থিটা মাইনাস ফাই, ইন্টিগ্রেশন অফ কস টু থিটা মাইনাস ফাই, এখান থেকে ডি থিটাটা দুইটার সাথে গুণ ছিল, এই কারণে দুইটার সাথে গুণ দিয়ে দিলাম। অর্থাৎ আমরা ইন্টিগ্রেশনটারে প্রত্যেকটা ব্লকের সাথে আলাদা আলাদা লিখে দিলাম। সমস্যা আছে এখানে? আচ্ছা, ইজি বিষয়। এখন আমরা আসি যে VMIM4 পাই। এখন এই ভেরিয়েবলটার যে ইন্টিগ্রেশনের যে সূত্রটা বা ইন্টিগ্রেশনের যে সমাধানটা আমরা এইখান থেকে দেখি, ইন্টিগ্রেশন অফ কস ফাই ডি থিটা। এখন যেহেতু আমরা ডি থিটার সাপেক্ষে করতেছি, তাহলে কস ফাই রে আমরা বাইরে বের করে নিয়ে আসি ইন্টিগ্রেশনের। তাহলে কস ফাই রে বাইরে বের করে নিয়ে আসলে কস ফাই ইন্টিগ্রেশন অফ ডি থিটা। আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশন অফ ডি থিটার মান কিন্তু থিটাই হবে, কারণ কি ইন্টিগ্রেশন অফ ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স জানি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা ইজ ইকুয়াল টু থিটা হবে। তাহলে কস ফাই ইন্টিগ্রেশন অফ ডি থিটা ইজ ইকুয়াল টু থিটা। তাহলে আপনি কিন্তু এখানে বলতে পারেন থিটা কস ফাই। তাহলে এইখানে আপনি বলতে পারেন যখনই ইন্টিগ্রেশনের সূত্র বসাবেন তখন থিটা কস ফাই আসবে। উপরে যখনই আমাদের সূত্র বসানো শেষ হয়ে যাবে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা কি করব, থার্ড ব্র্যাকেট নিয়ে আসবো, ইন্টিগ্রেশনের চিহ্ন তুলে থার্ড ব্র্যাকেট আনবো এবং উপরটাতে দিব আপার লিমিট, নিচে দিব লোয়ার লিমিট। দেখেন ইন্টিগ্রেশনের সূত্র বসানো শেষ, উপরে থার্ড ব্র্যাকেট চলে আসছে, উপরে 2 পাই আপার লিমিট, নিচে 0 লোয়ার লিমিট। এই মাইনাসের মাইনাসটা আমরা দিলাম। এখন এইটার ইন্টিগ্রেশন করি, কস 2 থিটা মাইনাস ফাই ডি থিটা। এখন এইখানে আমাদের সূত্র হলো ইন্টিগ্রেশন অফ কস এ এক্স মাইনাস বি ডিএক্স। দেখেন এই ফরম্যাট অনুযায়ী আমার সাজাইতে হবে। এইখানে সূত্র হলো 1/a সাইন এ এক্স মাইনাস বি। তাহলে অলমোস্ট আপনি বলতে পারেন সাইন এ এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে কস এ এক্স, তাহলে এইখানে এ হিসাবে কে কাজ করবে? দেখেন এইখানে আমাদের এ হিসাবে কাজ করবে কস এ এক্স, এ হিসাবে কাজ করবে কিন্তু 2, এ ইজ ইকুয়াল টু 2, একটু ভালো করে খেয়াল করেন। এক্স হিসাবে কিন্তু কাজ করবে থিটা, থিটা ইজ ইকুয়াল টু কিন্তু এক্স হিসাবে কিন্তু কাজ করবে থিটা। আর এইখানে কি ছিল? বি হিসাবে কাজ করবে কিন্তু ফাই, বি হিসাবে কাজ করবে ফাই। এখন আপনি এই সূত্র অনুযায়ী বসান্ত, প্রথমে থাকবে সাইন, তারপরে এ এক্স, এ মানে তো 2 আর এক্স মানে তো থিটা, তাহলে কি আসবে? এ এক্স এর জায়গায় আসবে কি 2 থিটা। তারপরে মাইনাস বি হিসাবে আমরা জানি কি, বি হিসাবে আসবে ফাই ডিভাইডেড বাই এ, এর মান তো আমরা জানি 2। দেখেন তো ওই সূত্র অনুযায়ী যদি বসাই তাহলে কতটা ইজিলি ভাবে আপনি বুঝতে পারতেছেন। এখন সূত্র বসানো শেষ হলেই আমরা জানি উপরটাতে আপার লিমিট বসবে, নিচের লোয়ার লিমিট বসবে। এখন আমরা VMIM ডিভাইডেড বাই 4 পাই লিমিট তোলার সিস্টেম কি, যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করছিলাম ওই স্থানটাতে একবার যে আপার লিমিটে বসাইতে হবে, মাইনাস একবার লোয়ার লিমিটে বসাইতে হবে, লিমিট উঠানোর সিস্টেম। তাহলে আমরা এখানে যেহেতু থিটার সাপেক্ষে করছিলাম, তাহলে এই থিটার স্থানটাতে একবার আপার লিমিট বসবে, মাইনাস একবার লোয়ার লিমিট বসবে, থিটার স্থানটাতে একবার আপার লিমিট, মাইনাস একবার লোয়ার লিমিট। মনে থাকবে? আচ্ছা, যদি মনে থাকে তাহলে আমরা আসি, থিটার স্থানটাতে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাইলে থিটার স্থানটাতে একবার আসবে 2 পাই আর থিটার স্থানটাতে একবার আসবে 0। তাহলে আমরা থিটার স্থানটাতে 2 পাই কস ফাই মাইনাস থিটার স্থানটাতে আসবে 0 কস ফাই। তাহলে দেখেন 2 পাই কস ফাই, আমরা জানি যে থিটার স্থানটাতে আপার লিমিট বসাবেন, প্রথমে থিটার স্থানে আপার লিমিট আসবে 2 পাই কস ফাই মাইনাস থিটার স্থানটাতে লোয়ার লিমিট, কি আসবে? তাহলে 0 কস ফাই মাইনাস, এখানেও সেম কাহিনী, যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করছিলাম, কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে না, ওই থিটার স্থানটাতে একবার আপার লিমিট বসাতে হবে, মাইনাস একবার লোয়ার লিমিট বসাতে হবে। তাহলে দেখেন এই যে 2 থিটার স্থানে বসবে 2 পাই মাইনাস এই যে 2 থিটার স্থানটাতে বসবে 0। ক্লিয়ার? তাহলে আপনি এইখানে প্রথমে আপার লিমিট হিসাবে থিটার স্থানটাতে 2 পাই বসাবেন, লোয়ার লিমিট হিসাবে থিটার স্থানটাতে 0 বসাবেন। তাহলে আপনার আসতেছে কি সাইন 2
টু, আপার লিমিট হিসেবে আসবে থিটার স্থানে 2 পাই মাইনাস ফাই, মাইনাস ওই স্থানটাতেই থিটার স্থানটাতেই আবার পুনরায় লোয়ার লিমিট বসাবেন। তাহলে দেখেন থাকবে কি, এখানে সাইন মাইনাস দিলাম সূত্রের সাইন, সাইন 2 থিটার স্থানটাতে লোয়ার লিমিট বসবে 0, লোয়ার লিমিট 0 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? আপনি লিমিট তোলার সিস্টেম অনুযায়ী লিমিট তুললেন, তাহলে এখানে আসবে VMIM ডিভাইডেড বাই 4 পাই ইন্টু, দেখেন এইখানে যদি আপনি 0 গুণ করেন এই স্থানটাতে, 0-র সাথে যারাই গুণ করেন ও কিন্তু 0ই হবে। তাহলে এখানে থাকতেছে 2 পাই cos ফাই, 2 পাই cos ফাই, আমি সরি বারবার থিটা দিয়ে ফেলছি, 2 পাই cos ফাই মাইনাস 0 মাইনাস সাইন, এখানে 2 দুগুণে 4 পাই মাইনাস ফাই মাইনাস সাইন, 2-র সাথে 0 গুণ করলে তো 0ই থাকবে, তাহলে শুধু মাইনাস ফাই থাকতেছে ডিভাইডেড বাই 2। এখন যদি আসি VMIM ডিভাইডেড বাই 4 পাই 2 cos ফাই আর 2 cos ফাই, সরি এখানে তো ফাই হবে না ভাই, আমার আসলে ভুল হচ্ছে কোথাও, 2 cos থিটা হওয়া উচিত ছিল, 2 cos ফাই, আর সরি এখানে আসলে থিটাই হবে, cos ফাইটা আমার দেয়াটা ভুল হয়েছে, এখানে cos ফাই, আচ্ছা ফাইটারই আমরা পরবর্তীতে থিটা ধরবো, ফাই তো একটা কোণই বুঝাইছে, কোনটার আমরা থিটা হিসেবে ধরতে পারবো, কোনো সমস্যা নেই, এখানে ফাই আপাতত ধরতে হবে। হ্যাঁ, তাহলে 2 পাই cos ফাই মাইনাস, দেখেন সাইন, এখানে 4 পাই এর মান হলো 720 ডিগ্রি, তাহলে সাইন 720 মাইনাস ফাই, এইটার মান হবে মাইনাস সাইন থিটা। সব সময় আপনি মনে রাখবেন যে সাইন 720 মাইনাস ফাই, এই সূত্রটা একটু দেখে নিবেন যে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 0 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এরকম আমার সূত্র আছে। ঠিক একইভাবে সাইন 720 ডিগ্রি মাইনাস ফাই এর সূত্র আসবে মাইনাস সাইন ফাই, মনে থাকবে মাইনাস সাইন ফাই, এটা হলো একটা সূত্র। ক্লিয়ার? তাহলে আপনি এখানে সাইন 4 পাই মাইনাস ফাই এর সূত্র হলো মাইনাস ফাই, এইখানে এই থিটাটা যদি বাইরে বের করেন তাহলে মাইনাস মাইনাস অলমোস্ট হয়ে যাবে প্লাস সাইন ফাই ডিভাইডেড বাই 2। দেখেন এখানে মাইনাস সাইন ফাই প্লাস সাইন ফাই আপনি কাটতে পারবেন, তাহলে এখানে থাকতেছে VMIM ডিভাইডেড বাই 4 পাই, VMIM ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 পাই cos ফাই, 2 পাই cos ফাই মাইনাস 0 ডিভাইডেড বাই 2। এখন এই যে 0 ডিভাইডেড বাই 2 এর মানে তো 0ই, তার মানে এটা থাকাও যে কথা না থাকাও একই কথা, তাহলে VMIM ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2 পাই cos থিটা আপনি বলতে পারেন। তাহলে পাই আর পাই কাটতে পারেন, 2 দ্বারা যদি আপনি 4 রে কাটেন তাহলে থাকবে 2, তাহলে আপনি বলতে পারেন VMIM ডিভাইডেড বাই 2 cos, এখানে কি আমরা প্রথমত ফাই দ্বারা ক্যালকুলেশন করব, ফাই, ওই ফাই দ্বারাই পরে থিটায় কনভার্ট করব। এখন আপনি এইখানে ফাই ধরেন, এখন এই যে 2 দ্বারে আপনি চাইলে দুইটা √2 লিখতে পারেন না, √2 ইন্টু √2 ইজ ইকুয়াল টু √2 এর হোল স্কয়ার বলা যায়, তার মানে রুট স্কয়ারে কাটা 2, তাহলে 2 রেই আপনি কনভার্ট করে দুইটা √2 তে কনভার্ট করতে পারবেন, 2 রেই আপনি লিখতে পারবেন দুইটা √2 তে, তাহলে VM এর সাথে আপনি √2 রাখতে পারেন ইনটু IM এর সাথে √2 রাখতে পারেন। দেখেন √2 আর √2 শুধু 2 থাকবে, VMIM ডিভাইডেড বাই 2, এইটারে ভাঙাইলে এই লাইনটাই কিন্তু আসবে, এই লাইনটাই কিন্তু আসবে ইনটু cos ফাই আমরা বলতে পারি। এখন আমরা এইখানে ভি নির্ণয়ের ফর্মুলা, অর্থাৎ ভি আরএমএস মানের ফর্মুলা হলো VM ডিভাইডেড বাই √2, ম্যাক্সিমাম ভোল্টেজের √2 দ্বারা ভাগ দিলে তাহলে আমরা নর্মাল ভোল্টেজ পাবো, ম্যাক্সিমাম কারেন্টের √2 দ্বারা ভাগ দিলে নর্মাল কারেন্ট পাবো। তাহলে আপনি ভি এর পরিবর্তে VM ডিভাইডেড বাই √2 বলতে পারবেন, অর্থাৎ VM ডিভাইডেড বাই √2 পরিবর্তে বলতে পারবেন ভি, এবং IM ডিভাইডেড বাই √2 পরিবর্তে বলতে পারবেন আই, আর cos ফাই রে আপনি থিটা বানাই ফেলান, ফাই মানেই তো কোণ আর থিটা মানেও কোণ, আপনি একটা থিটা লিখে দেবেন, সমস্যা নেই। তাহলে আপনি TD সমানুপাতিক VI cos থিটা আপনি বলতে পারবেন। এখন TD যেই কথা, পাওয়ারও কিন্তু একই কথা, কারণ এই TD ডিফ্লেক্টিং টর্কটাই দ্বারাই কিন্তু পাওয়ার বোঝাচ্ছে, কারণ ডিফ্লেক্টিং টর্ক পরিমাপ করা মানেই হলো পাওয়ার, কারণ আপনি পাওয়ারটাই পরিমাপ করতেছেন, ওই পাওয়ারই আপনার মিটারে ডিফ্লেক্টিং টর্কের যোগান দিচ্ছে। তার মানে আপনি কি বলতে পারেন, এখান থেকে এইটা প্রমাণ করতে পারলে এইখানে প্রমাণিত লিখে দেবেন, অথবা যদি পাওয়ার পরিমাপ করতে পারেন তাহলে আপনি বলবেন যে TD সমান সমান P, এই কারণে P ইজ ইকুয়াল টু VI cos থিটা, একই কথা। ক্লিয়ার?
দেখেন আসলে প্রমাণটা হিউজ ঝামেলার একটা বিষয়। আপনি যদি ব্যাপারটা ইজিলি বুঝলেন, আসলে বারবার যদি 2-3 বার যদি খাতায় করেন, তাহলে আপনি আয়ত্তে আনতে পারবেন ইনশাল্লাহ। তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।